আন্তর্জাতিক অঙ্গনের সকালে তাজা আপডেট সংবাদ। এইবার ইসরায়েলকে গুড়িয়ে দিতে জোরালো প্রস্তুতি ইরানের। মধ্যপ্রাচ্যে টালমাটাল উত্তেজনা। জানিয়ে দেব, ডিসেম্বরে ফের যুদ্ধে জড়াতে পারে ইরান এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এদিকে গাজা যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলে বিক্ষোভ। এরপর জানাবো মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতের সাথে চলমান উত্তেজনার মাঝেই শক্তিশালী ফাতাহ 4 মিসাইল ছুড়ল পাকিস্তান। কপালে ভাঁজ পড়ছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের। আতঙ্কে ঘুম হারাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ডিসেম্বরেই ফের যুদ্ধে জড়াতে পারে ইরান ইসরায়েল। ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনকি চলতি আগস্টের শেষ দিকেই তেল আবিব বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন পলিসি। ইরানও এ ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করছে। বিশ্লেষণে বলা হয়েছে, গত জুন মাসের যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে এবার তেহরান শুরু থেকেই শক্তিশালী ও নির্ণায়ক আঘাত হানতে পারে। তাদের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য অপ্রতিরোধ্য এমন ধারণা ভেঙে দেওয়া। এতে নতুন সংঘাত আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে। ফরেন পলিসির মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলে চাপে পড়ে আবারও যুদ্ধে জড়িয়ে পড়েন, তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন এক পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়ে পড়তে পারে যার তুলনায় ইরাক যুদ্ধকে ওয়াশিংটনের কাছে সহজ বলে মনে হবে। মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন ওই প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিল। অবশ্য মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই 25 থেকে 29 আগস্ট পর্যন্ত নির্ধারিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দলের ভারত সফর বাতিল করা হয়েছে। তবে এই বৈঠক পরে নতুন তারিখে আয়োজন করা হতে পারে বলে শনিবার এনডিটিভি প্রফিটকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যায়। এর আগে তিনি ভারতের উপর আরও 25% শুল্ক আরোপ করেছিলেন। এনডিটিভি বলছে, মার্কিন প্রতিনিধি দলের ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। সময়টিও ছিল গুরুত্বপূর্ণ, কারণ আগামী 27 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একই সঙ্গে সেপ্টেম্বর-অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল। তবে সূত্রের মতে এই আলোচনা পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তির একটি বড় বাধা হল ভারতীয় কৃষি ও দুগ্ধ খাতের বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের জোর দাবি। তবে ভারত বলেছে, এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে। দুধ আমদানির ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কথাও বিবেচনা করছে ভারত। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশী পণ্যের উপর জোর দেন এবং স্বাধীনতা দিবসের ভাষণে কৃষক ও জেলেদের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দেন। এদিকে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে। আশা করা হচ্ছিল, যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের বরফ গললে ভারতের উপর বাড়তি 25% শুল্কের চাপ কিছুটা হালকা হতে পারে। তবে এই বৈঠক থেকে তেমন কোনো সমাধান সূত্র আসেনি। যদিও ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর যুক্তরাষ্ট্র আরও শুল্ক চাপাবে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগেই হুঁশিয়ারি দিয়েছেন। গাজা যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলে বিক্ষোভ। গাজা যুদ্ধের অবসান ও সেখানে জিম্মি করে রাখা ব্যক্তিদের মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তি করতে রাস্তায় নেমেছেন ইসরায়েলের হাজার হাজার বিক্ষোভকারী। শনিবার 16 আগস্ট বন্দি পরিবারের কিছু প্রতিনিধিত্বকারী দুটি সংগঠনের উদ্যোগে জাতীয় কর্মদিবসের অংশ হিসেবে প্রধান শহরগুলোতে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এর জেরে ইসরায়েলের স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইসরায়েলিদের দাবি এমন সময় এলো যখন সেনাবাহিনী গাজা শহরের ওপর হামলা তীব্র করছে, যাতে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিকে আবারও স্থানান্তরিত হতে বাধ্য করা যায়। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন যে আরও লড়াই 50 জিম্মির জন্য বিপজ্জনক হতে পারে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে মাত্র 20 জন জীবিত রয়েছে। তেল আবিবের তথাকথিত হোস্টেড স্কোয়ারে আয়োজিত বিক্ষোভে বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন ও প্ল্যাকার্ড বহন করেন। বিক্ষোভে অংশ নিয়ে সাবেক জিম্মি আরবেল ইয়েহুদ বলেছেন, সামরিক চাপ বন্দীদের ফিরিয়ে আনে না, এটি কেবল তাদের হত্যা করে। তাদের ফিরিয়ে আনার একমাত্র উপায় হল চুক্তির মাধ্যমে, একবারে, কোনো খেলা ছাড়াই। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডের "আমরা বন্দীদের মৃতদেহের ওপর যুদ্ধ জিতি না" স্লোগানও লেখা ছিল।
পুলিশ জানিয়েছে সারা দেশে বিক্ষোভের অংশ হিসাবে তারা ৩২ জনকে গ্রেফতার করেছে। গত সেপ্টেম্বরে গাজায় ৬ জিম্মির মৃতদেহ পাওয়ার পর থেকে সবচেয়ে তীব্র বিক্ষোভগুলোর মধ্যে একটি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহরে দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। এর অল্প কিছুদিন পর রবিবার বিক্ষোভের ডাক দেয়া হয়। প্রায় ২ বছর ধরে চলা এই গণহত্যামূলক যুদ্ধে এই এলাকা ধ্বংস হয়েছে। এর অধিকাংশ জনসংখ্যা ক্ষুধার্তের মুখে পড়েছে এবং ইসরায়েল ক্রমশ আন্তর্জাতিকভাবে একাকী হয়ে পড়েছে। বিক্ষোভ গাজার সীমান্তবর্তী বিয়েরি সহ অন্যান্য এলাকাগুলোতে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা প্রধান সড়কগুলো অবরুদ্ধ করেছেন। জেরুজালেমে এক বিক্ষোভকারী ৫৪ বছর বয়সী ট্যুর গাইড ডোরন ভিলফ্যান্ড এএফপিকে বলেন, এখন যুদ্ধ শেষ করার সময়, এখন সব বন্দী মুক্ত করার সময় এবং এখন ইসরায়েলকে পুনরুদ্ধার করতে ও আরও স্থিতিশীল মধ্যপ্রাচ্যে এগিয়ে যাওয়ার সময়। রাষ্ট্রপতি আইজেক হারজুগ বন্দীদের প্রত্যাবর্তনের পক্ষে সমর্থন জানিয়েছেন। হামাসের ওপর আন্তর্জাতিক প্রয়োগ চাপ করার আহ্বান জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান উপেক্ষা করেছেন। কিন্তু শীর্ষ সরকারি কর্মকর্তারা বিক্ষোভের কঠোর সমালোচনা করেছেন। পুলিশ সারা দেশে তাদের উপস্থিতি শক্তিশালী করেছে এবং সতর্ক করেছে যে কোনো সার্বজনীন বিশৃঙ্খলা বিঘ্ন সহ্য করা হবে না। মে মাসের সেই ৪ দিনের যুদ্ধ বন্ধ হওয়ার ২ মাস পেরিয়ে গেলেও ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা যেন দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা দিল্লির ক্ষমতার করিডরে ছড়িয়ে দিয়েছে এক আতঙ্কের ছায়া। কিন্তু মোদী সরকার যখন পাকিস্তানকে দমানোর কৌশল খুঁজে বের করার চেষ্টা করছে, ঠিক তখনই হঠাৎ করে শক্তিশালী ফাতা-4 ক্রুজ মিসাইল ছুড়ে বসল পাকিস্তান। আর এই আকস্মিক শক্তির প্রদর্শনে এবার যেন ঘুম হারাম হয়ে গেছে মোদী সরকারের। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত ১২ আগস্ট জিন্না স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘপাল্লার সাবসনিক ক্রুজ মিসাইলটির প্রকাশ্যে পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। এর ফলে শুধু ভারত নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ায় নতুন করে সংকটের ছায়া নেমে এসেছে। কি এমন ক্ষমতা রয়েছে ফাতা-4-এর, যার কারণে দুশ্চিন্তা বাড়ছে ভারতের? আর এটাকে ইসলামাবাদের নতুন গেম চেঞ্জার অস্ত্রই বা কেন বলা হচ্ছে? ফাতা-4কে দেখতে সাধারণ মিসাইল মনে হলেও এর ভেতরে লুকোনো রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। এটি দৈর্ঘ্যে ৭.৫ মিটার এবং এর ওজন ১৫৩০ কেজি। এটি ঘণ্টায় প্রায় ৮৫০ কিলোমিটার গতিতে ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বেশ সক্ষম। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মিসাইলটি ৩৩০ কেজির ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহন করে শত্রুর কৌশলগত স্থাপনাকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। প্রযুক্তিগত দিক থেকেও মিসাইলটি যেন পাকিস্তানের এক নতুন আত্মবিশ্বাসের প্রতীক। ভূমি অনুসরণ করে মাত্র ৫০ মিটার উচ্চতায় উড়ে শত্রুর রাডার এড়িয়ে যেতে সক্ষম এটি। জিপিএস ও আইএনএস ন্যাভিগেশন ছাড়াও এতে যুক্ত রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড ও রাডার সিকার। ফলে ইলেকট্রনিক জ্যামিংও এটিকে থামাতে পারবে না। জানা গেছে ফাতা সিরিজের এটি লেটেস্ট ভার্সন। এর আগে ২০২১ সালের ফাতা-১ ছিল মাত্র ১৪০ কিলোমিটার পাল্লার স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র। এরপর ফাতা-২ পৌঁছায় ২৫০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত। ফাতা-৩ বা আবদালি পৌঁছায় ৪৫০ কিলোমিটার পাল্লায়। আর এখন ফাতা-4-এর পাল্লা ৭৫০ কিলোমিটারেরও বেশি। বিশ্লেষকরা বলছেন এই মিসাইল ভারতের নির্ভয় ক্রুজ মিসাইলের তুলনায় দ্রুত কার্যকরভাবে সেনা পরিষেবায় এসেছে। পাকিস্তানের বাবর মিসাইলের মতো নিচু উচ্চতায় উড়ে গেলেও এটি মূলত প্রচলিত আক্রমণের জন্য নকশা করা, যা ভারতের সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য সরাসরি এক হুমকি। তাই কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এটি কি কেবল পাকিস্তানের প্রতিরক্ষামূলক বার্তা, নাকি সরাসরি ভারতের প্রতি কৌশলগত চ্যালেঞ্জ? চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। এমন সামরিক অভিযানের ষড়যন্ত্র টের পেয়ে আগাম যুদ্ধপ্রস্তুতি নিচ্ছে তেহরান। গত জুন মাসের সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে এমনটা ভেবে ধীরগতিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তবে এবার আক্রান্ত হলে শুরু থেকেই তেল আবিবের উপর চরম আঘাত হানবে খামেনির দেশ। ইসরায়েলের সামরিক আধিপত্য গুলিয়ে দিয়ে তাদের অজেয় মনোভাব ধসিয়ে দেয়াই হবে ইরানের মূল লক্ষ্য। সম্প্রতি এমন পূর্বাভাস দেয় প্রভাবশালী মার্কিন প্রতিষ্ঠান ফরেন পলিসি ম্যাগাজিন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাল্টাপাল্টি প্রস্তুতির কারণে ইরান ইসরায়েল আসন্ন যুদ্ধ হবে আগের তুলনায় আরও রক্তক্ষয়ী ও প্রাণঘাতী। এই সংঘাত কি পুরো অঞ্চলকে টেনে নেবে এক ভয়াবহ রণক্ষেত্রে? ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের প্রথম দফা হামলার আসল উদ্দেশ্য ছিল না। এর পেছনে প্রকৃত টার্গেট ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেয়া, এমনটাই ধারণা বিশ্লেষকদের। এর পাশাপাশি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চেয়েছিলেন যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সীমিত হামলার অনুমোদন দেওয়ার ফলে হাসিল হয়নি নেতানিয়াহুর কাঙ্ক্ষিত উদ্দেশ্য। ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস করতে গিয়ে ইসরায়েল নিজেই পড়ে যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে। ইরানকে সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ দিতে চায় না ইসরায়েল, আর সে কারণেই তেহরানের ওপর আগেভাগে আঘাতের নতুন পরিকল্পনায় নামছে তেল আবিব। তবে ইরানও এবার গুছিয়ে নিয়েছে নিজের অবস্থান। দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব সিদ্ধান্ত হচ্ছে, প্রথম আঘাতেই ইসরায়েলের এমন ক্ষতি করা হবে যেন চরমভাবে ভয় পেয়ে যায় দেশটির সামরিক রাজনৈতিক নেতারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, আবার হামলা হলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ।
এজন্য ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক মিত্রদের নিয়ে জোর প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে আনা, ইরানে খামেনি সরকারের পতন ঘটানো এবং দেশটিকে সিরিয়া বা লেবাননের মতো দুর্বল করে দেওয়ার লক্ষ্যে বহুদিন থেকেই কাজ করছে ইসরায়েল। গত জুনে যুদ্ধের প্রথম দিকে ইরানি বিজ্ঞানী ও কমান্ডারদের হত্যায় সাময়িক সুবিধা পায় তেল আবিব, কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নিতে শুরু করে ইরান। অন্যদিকে ইরানিদের একাংশ আগে সরকারের সামরিক বিনিয়োগে ক্ষুব্ধ থাকলেও ইসরায়েলি হামলার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে জাতীয়তাবাদের ঢেউ। ফলে ইরান এখন আরও ঐক্যবদ্ধ। জুন মাসের সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা, কিন্তু ওয়াশিংটন যেসব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছিল তার 1/4 ব্যবহার হয়ে যায় মাত্র কয়েকদিনে। তখনই প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তা ছাড়া ইসরায়েলের একার পক্ষে ইরানকে ঠেকে রাখা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে এসেছেন কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে চায় না তার দেশ, কিন্তু নেতানিয়াহুর পাতা ফাঁদে ট্রাম্প আরেকবার পা দেবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সেক্ষেত্রে ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনায় ট্রাম্পের অনিশ্চিত ভূমিকা আগামী যুদ্ধকে করবে আরও জটিল।